হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের শেষ যে দুটি কবিতা আছে অর্থাৎ চিত্র জেতা ভয়শূন্য, আরেকটা হচ্ছে শক্তি দম্ভ স্বার্থলোভ, এই দুটি কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে চিত্ত জেতা ভয়শূন্য এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দেখো, এখানে প্রথমে তোমাদের আমি সারসংক্ষেপটা বলবো, অর্থাৎ এই কবিতার বিষয়বস্তু কী আছে সেটা প্রথমে দেখে নাও, তারপর এমসিকিউ প্রশ্নগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বিখ্যাত কবিতাটি একটি আদর্শ সমাজের স্বপ্নকে তুলে ধরেছে। কবি এমন একটা দেশের কামনা করেছে যেখানে মানুষের মন ভয়মুক্ত থাকবে এবং শির অর্থাৎ মাথা থাকবে উন্নত, জ্ঞান যেখানে অবাধ ও মুক্ত হবে, কোনো সংকীর্ণতার দ্বারা সীমিত হবে না, যেখানে গৃহের ভেতরে জগৎ বসুন্ধরাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত না করে সমগ্র বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, যেখানে মানুষের কথা হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হবে এবং কর্মের ধারা বিশ্বের সর্বত্র প্রবাহিত হয়ে অজস্র ধারায় চরিতার্থতা লাভ করবে, যেখানে তুচ্ছ আচার বা কুসংস্কার মুক্ত হয়ে বিচার বুদ্ধি প্রাধান্য পাবে এবং মানুষের পৌরস এবং আত্মশক্তি শতাধি বিভক্ত হবে না। কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তার প্রিয় ভারতভূমি যেন সেই স্বর্গরাজ্যে পরিণত হয় যেখানে সকল কর্ম চিন্তার মূলে থাকবে আনন্দ, যেখানে সব ধরনের জড়তা ও সংকীর্ণতাকে আঘাত করে নতুন জীবন লাভ করা যায়। এটি মূলত একটি মুক্ত জ্ঞানদীপ্ত এবং প্রগতিশীল সমাজের জন্য কবি আকুল প্রার্থনা করেছেন, একটা মুক্ত জ্ঞানদীপ্ত এবং প্রগতিশীল সমাজের জন্য। এবার এখান থেকে এই চিত্তজেতা ভয়শূন্য, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখো। চিত্তের কোন গুণের কথা বলা হয়েছে? এখানে ক খ উভয়ই হবে, অর্থাৎ ভয়শূন্য এবং উচ্চ থাকার কথা। শিরের কোন অবস্থার কথা বলা হয়েছে? উচ্চ অবস্থার কথা বলা হয়েছে। তারপরে কি, কাকে মুক্ত আখ্যা দেওয়া হয়েছে? জ্ঞানকে মুক্ত আখ্যা দেওয়া হয়েছে। এই পৃথিবীকে কে খণ্ড ও ক্ষুদ্র করে রাখেনি? গৃহের প্রাচীর। বাক্য কোথা থেকে উচ্ছ্বাসিত হয়েছে? বাক্য হৃদয়ের উৎস মুখ থেকে। কর্মধারা কিসের দ্বারা প্রবাহমান? কর্মধারা হচ্ছে নির্ধারিত স্রোতের দ্বারা প্রবাহমান। কর্মধারা কোন দিকে প্রবাহিত হয়? এখানে অপশান গ অর্থাৎ ক খ উভয়ই হবে। তারপরে জাগতিক অজস্র কিছুর চরিতার্থ করার জন্য কে ধেয়ে যায়? অ্যান্সারটা দেখো, এখানে অ্যান্সারটা হবে কর্মধারা। আচরণের মরু বালু রাশির কোন ক্ষমতা নেই? দেখো, আচারের মরুবালু রাশির কোন ক্ষমতা নেই? এখানে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার। বিশ্বপিতাকে কবি কিসের নেতা বলেছেন? এখানে সবগুলি হবে, অর্থাৎ অপশান ঘ। তারপরে দেখো, নিজ হস্তের দ্বারা কবি কি করেছেন? নির্দয় আঘাত করেছেন। তারপরে দেখো, বিশ্বপিতার কাছে কবি কি প্রার্থনা করেছেন? বিশ্বপিতার কাছে কবি প্রার্থনা করেছেন ভারতকে আনন্দময় স্বর্গে জাগরিত করার প্রার্থনা করেছে। পরের প্রশ্ন হচ্ছে সর্বরী শব্দের অর্থ কী? সর্বরী শব্দের অর্থ হচ্ছে রাত্রি। চিত্তজেতা ভয়শূন্য উচ্চ জেতা কি? উচ্চ জেতা শির। দিশে শব্দটির অর্থ কী? দিশে শব্দের অর্থ হচ্ছে দিক। আদর্শ স্থানে জ্ঞানের কি বৈশিষ্ট্য থাকা উচিত? জ্ঞানের মুক্ত বৈশিষ্ট্য। গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে সীমাবদ্ধ না রেখে কি করেনি? অ্যান্সার হচ্ছে অপশান খ অর্থাৎ বসুধরাকে খণ্ড ও ক্ষুদ্র করেনি। কর্মধারা স্রোতে প্রবাহিত হয়, সেই স্রোতের প্রকৃতি কেমন? সেই স্রোতের প্রকৃতি হচ্ছে নির্ধারিত। পরের প্রশ্ন আছে চরিতার্থতা শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্ণতা ও সাফল্য লাভ বোঝানো হয়েছে। তারপরে কি, তুচ্ছ আচরণে মরু বালু রাশি
কিসের প্রতীক? দেখো অ্যান্সারটা হবে অপ্রয়োজনীয় প্রথা ও কুসংস্কারের প্রতীক। পরের প্রশ্ন আছে পৌরসের পৌরসের করে নিঃসততা, এর দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে অপশান গ সঠিক অ্যান্সার। আদর্শ সমাজে কর্ম ও চিন্তার চালিকা শক্তিকে বিশ্বপিতা। বিশ্বপিতা কি দ্বারা আঘাত করেন? নিজ হস্তের নির্দয় আঘাত। কবি কেমন ভারতকে জাগরিত করার জন্য প্রার্থনা করেছেন? সেই স্বর্গরূপী ভারত। পরের প্রশ্ন হচ্ছে বিচারের সোতপথ কিসের নির্দেশক? যুক্তি ও বিবেচনা বোধ। গৃহের প্রাচীর সীমিত না করলে কি হয়? বসুধা এক মানে অখণ্ড সত্তারূপে গণ্য হয়। উচ্ছ্বাসিত ওঠে শব্দটি কোন ভাব প্রকাশ করে? দেখো এখানে অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার। এই কবিতায় পিতা কাকে বলা হয়েছে? পিতা কাকে সম্বোধন করা হয়েছে? ঈশ্বরকে। কবিতাটির মূল সুর, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এক আদর্শ ভবিষ্যৎ ভারতের স্বপ্ন। আদর্শ স্থানে বাক্যে কেমন হওয়া উচিত? হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিত। তারপরে দেখো পরের যেটা আছে শক্তি দম্ভ স্বার্থলোভ। এই কবিতা থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা এবারে দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন আছে মহামারীর সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? এখানে অপশান গ সঠিক অ্যান্সার। শক্তির দম্ভ ও স্বার্থের লোভ কি ঘিরে রেখেছে? কি ঘিরে রেখেছে? উত্তর হবে ভুবন ঘিরে রেখেছে। তারপরের প্রশ্ন স্পর্শ বিষ কি ছাড়খাড় করেছে? এখানে অপশান ঘ সঠিক অ্যান্সার, অর্থাৎ সবগুলি। তারপরে হচ্ছে দেখো তারপরের প্রশ্ন হচ্ছে প্রশান্ত সরলতা কিসে উজ্জ্বল? প্রশান্ত সরলতা কিসে উজ্জ্বল? দেখো প্রশান্ত সরলতা হচ্ছে জ্ঞানে উজ্জ্বল। পরের প্রশ্ন হচ্ছে শীতলতা কিসের ফল? শীতলতা কিসের ফল? শীতলতা হচ্ছে সন্তোষের ফল। শীতলতা হচ্ছে সন্তোষের ফল। তারপরের প্রশ্ন হচ্ছে বাস্তব ভারহীন মনের অবস্থা কোথায়? এখানে অপশান ঘ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ সবগুলোই ঠিক। তারপরের প্রশ্ন হচ্ছে দেখো বস্তু ভারহীন মন সর্বত্র কি পরিব্যাপ্ত করে দিত? এখানে দেখো এখানে যেটা অ্যান্সার হবে দেখে নাও, অপশান গ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। অপশান গ সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন আছে দেখো অবারিত ধ্যান কোথায় প্রবেশ করে? অবারিত ধ্যান কোথায় প্রবেশ করে? এখানে অপশান ঘ সঠিক অ্যান্সার। তারপরে 9 দাগের অবধারিত ধ্যান কোন রূপে প্রবেশ করে? কোন রূপে প্রবেশ করে? দেখো আত্মীয় রূপে। তারপরের প্রশ্ন চিত্তের পরিবর্তে আজ কি এসেছে? চিত্তের পরিবর্তে আজ এসেছে দ্রব্য। তারপরের প্রশ্ন কি আছে দেখো, তারপরের প্রশ্ন আছে তৃপ্তির পরিবর্তে আজ কি এসেছে? তৃপ্তির পরিবর্তে আজ এসেছে আড়ম্বর। তৃপ্তির পরিবর্তে আড়ম্বর। নেক্সট প্রশ্ন আছে দেখো শান্তির পরিবর্তে আজ কি এসেছে? স্বার্থযুদ্ধ এসেছে। তারপরের প্রশ্ন আছে দেখো তারপরের প্রশ্ন যে সমর শব্দের অর্থ কি? সমর শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। নেক্সট কি আছে দেখো চিত্ত যেটা। পরের প্রশ্ন চিত্ত শব্দের অর্থ কি? চিত্ত শব্দের অর্থ হচ্ছে মন। চিত্ত শব্দের অর্থ মন। মারি শব্দের অর্থ কি? মারি শব্দের অর্থ হচ্ছে মরক। নেক্সট আছে দেখো কবি শক্তি ও স্বার্থ লোভকে কিসের সঙ্গে তুলনা করেছেন? মহামারীর সাথে তুলনা করেছেন। তারপরের প্রশ্ন স্পর্শ বিষ কার? অপশান গ এখানে হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ শক্তি ও স্বার্থ লোভে। স্পর্শ বিষ বলতে কি বোঝানো হয়েছে? এখানে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ মন্দ প্রভাব। তারপরে দেখো ভারতবর্ষের তপোবনতলে কি বিদ্যমান ছিল? দেখো অপশান খ অর্থাৎ প্রশান্ত সরলতা বিদ্যমান ছিল। তারপরে দেখো জ্ঞান কিসে সমুজ্জ্বল ছিল? প্রশান্ত সরলতায় সমুজ্জ্বল ছিল। সিংহ কিসের রসসিক্ত ছিল? এখানে অপশান হচ্ছে খ
গ অর্থাৎ সরলতায়। সন্তোষের শীতলতা বলতে কি বোঝানো হয়েছে? অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, তৃপ্তির কারণে শীতলতা। তারপরে দেখো, বস্তু ভারহীন মন কি পরিব্যাপ্ত করে দিত? এখানে অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ উদার কল্যাণ। তারপরে দেখো, অবধারিত ধ্যান কিসে পোষিত হয়? দেখো অপশান খ অর্থাৎ আত্মীয় রূপে পোষিত হয়। তারপরে পরের প্রশ্ন, আজি তাহা নাসি, আজি তাহা নাসি বলতে কি বোঝানো হয়েছে? এখানে অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, আজ সেই সব ধ্বংস হয়েছে। পরের প্রশ্ন, চিত্ত চিত্ত যেটা ছিল সেটা এলো দ্রব্যবন্যা, এখানে দ্রব্যবন্যা কিসের ইঙ্গিত দেয়? অপশান খ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ বস্তুবাদিতার আগমন। তারপর দেখো, তৃপ্তির স্থানে কি এসেছে? তৃপ্তির স্থানে হচ্ছে আড়ম্বর এসেছে। তারপর শান্তির জায়গায় এসেছে স্বার্থের। তারপরে কবিতাটিকে কিসের কবিতাটিতে কিসের পতন তুলে ধরেছেন? মানবিক মূল্যবোধের পতন। তারপরে এই কবিতাটির মূল বার্তা বা মূল সুর কি? স্বার্থপরতা ও ক্ষমতার কুফল। এই ছিল তোমাদের শেষ দুটো কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর।